যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একত্রিশ পলিসি। শান্তি সম্প্রতি যদি না থাকে কোনোদিন কোনো জায়গায় ডেভেলপমেন্ট হবে না। এই যে এতগুলো ভাষণের উনি সংকলন করলেন, সেগুলোর মধ্যে সবকটার বিষয় যদি আমরা আরো অন্তর্নিহিত বিষয়গুলো যদি আমরা দেখি, আমি এখানে বসে বসে ভাবছিলাম, কিছুদিন আগেও ত্রিপুরাতে বইমেলার উদ্বোধন করছিলাম, সেখানে আমি বলেছি আজকাল ছেলেরা কিন্তু বই টই পড়ে না, সব তো ওই মোবাইল দেখে দেখে পড়াশোনা করে। বা আমরাও এখন বহু জায়গায় যখন যাই সেখানে কিন্তু ওই বুকে নিয়ে যাই বা ফুল নিয়ে যাই। তা আমি বললাম এটার পরিবর্তে বই, বরং আগে আমাদের সময়ে বই দিত, বই দিয়ে দিয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশন দিত, নাম লিখে, এখনো আছে, আমাদের বিয়ের সময় দিয়েছে। এগুলো কেন না আমরা শুরু করি? তাহলে যারা লেখক তারাও দাম পাবে, তারাও ইন্সপায়ার্ড হবে, তারাও লিখতে পারবে। আমি আশা করি রথীন্দার যে বইটা, সেইভাবে যদি আমরা প্রতি জায়গায় আমরা ডোনেট করি বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন ইত্যাদিতে, তাহলে এটা কিন্তু প্রচার প্রসার নিশ্চয়ই হবে, তবেই গিয়ে এটা সার্থকতা আসবে। আজকে আমরা আসলাম সবাই মিলে, এখানে এসে আমরা উন্মোচন করলাম। আর এটার যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় কি বলতে চেয়েছেন সেটা যদি আমরা গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের মধ্যে যদি আমরা না পৌঁছাতে পারি, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। এটা আমার একটা বিষয় আমার রইল। এবং এটা কিন্তু ইন জেনারেল সব বয়সের ছেলে মেয়ে, স্টুডেন্ট, গরিব মানুষ, মেহনতি মানুষ, সব মানুষের কাছে কিন্তু আমি আশা করি যে এই বইটা যেহেতু বাংলাতে সংকলন করা হয়েছে, মানুষের কাছে পৌঁছানো আমার দায়িত্ব। আমি আজকে এখানে দেখলাম এত লোক এসে, মানে আর বিদগ্ধ ব্যক্তিরা এখানে এসছেন, সারা কলকাতা না সারা ওয়েস্ট বেঙ্গলের মনে হচ্ছে মিনি ওয়েস্ট বেঙ্গল এখানে আজকে সবাই এখানে উপস্থিত। এবং আমার এই হলটা মনে হচ্ছে খুব ছোট ছোট লাগছে আমার কাছে। এবং আগামী দিন আমরা বসে আছি কবে বড় হল করে নেতাজি যে স্টেডিয়াম আছে সেখানে আমরা নিশ্চয়ই আমরা আসবো, সেখানে আমরা করব এবং এটা হবেই। এর মধ্যে আর মানে আমরা ত্রিপুরাতে যদি আমরা করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? নিশ্চয়ই আপনাদের করতে হবে। এবং এই বই পড়ে যে ইন্সপিরেশন আপনারা পাবেন, এখানে আমি যা শুনলাম যা দেখলাম, বইটা আরো পুরোপুরি নিশ্চয়ই আমি পড়ব। যে 2013 থেকে 2023 পর্যন্ত উনি যেসব বক্তৃতা দিয়েছেন, বেছে বেছে সবকিছু করেননি, কিছু কিছু জায়গায় নিয়ে উনি সেটা সংকলন করেছেন। ওনাকে আমি ধন্যবাদ দেব, এত সুন্দর একটা চিন্তা ভাবনা। এবং আমি উনাকে আরেকটা, আমাদের বিহারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একটা বই, উনাকে আমি বলবো, আমার মনে হয় পৃথিবীর কোথাও মন কি বাত অনুষ্ঠান কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, রাষ্ট্র যিনি হেড করেন কিনা আমার জানা নেই। উনি জানেন। আমরা যখন যারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু যখন জনপ্রতিনিধি হয়ে যায় তখন মানুষ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে আসি। এর জন্য এই প্রধানমন্ত্রী যে এটা জানতেন, এই কারণেই কিন্তু মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটা মানুষের সাথে ওনার যে সংযোগ, সেটা পৃথিবীর কোন রাষ্ট্রের নায়ক কেউ করে না। এখানে এই যে মন কি বাত অনুষ্ঠানের যে উনি যে কথাগুলো রেখেছেন, উনাকে আমি বলবো তারও যদি আপনি একটা সংকলন করেন তাহলে মানুষের জন্য অনেক কাজ আসবে। এবং এর মধ্যে নন পলিটিক্যাল অনেক সুন্দর সুন্দর কথা, আমরা সবাই বসে থাকি, এবং সেটা হলে এটা মানে আমি বলবো যে সোশিয়ালি আমরা অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো। এবং তার একটা মিউজিক আমি যেটা ফিল করি, সেই মিউজিকটা আমরা দেখতে পাবো। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 আগে এখানে ভীষণ, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলেছেন। 2014 আগে আপনারা মাঝে মাঝে একটু মনে করার চেষ্টা করুন, অন্যদেরকেও মনে করানোর চেষ্টা করাবেন যে 2014 আগে এরকম মনে হচ্ছিল এই দেশটা থাকবে কি থাকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। যে 2014তে যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর দেখা গেল যে কি ছিল আমাদের ভারতবর্ষ আর এখন কোন জায়গায় গেছে ভাবা যায় না কোনোদিন। তো সেটা কিন্তু সবাইকে, আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, কারণ আমাদের ব্রেইনে কিন্তু সবকিছু থাকে না। বারবার একই জিনিস পাঠ করাতে হবে, বলতে হবে, রোজ গীতার মতো রোজ রোজ বসে বসে পাঠ করানো উচিত আমাদের। তো আমার মনে হয় যে এগুলো আমাদের খুব দরকার, ডেইলি এই বিষয়ে কথা বলা। এবং সেটা চা স্টলেই বসুন, বাঙালিরা তো চা স্টলে কিন্তু সবচেয়ে বেশি রাজনীতি হয়। কোথাও বসলেই আমরা কিন্তু সব জায়গায় বসি, সেখানে এই মোদিজি কি বলতে চাইছেন, আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারার যে কথাগুলো, ডক্টর পণ্ডিত দীনদয়ালজি কি বলছেন, এইসব বিষয়ে যেন কথাবার্তা হয়, তাহলে আমাদের পলিটিক্যালিও আমরা অনেক বেশি স্ট্রং হব এবং মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব। ওই এরকম করেছে, সে এটা করেছে, ওইটা করেছে, এখানে এইরকম না, এইসব করতে করতে কিন্তু আমাদের সমস্যা। কাজেই আমার মনে হয় আজকে এখানে
আমি যে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি যে আপনাদের এত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমি কথা বলতে আমি চেষ্টা করছি এবং সেই সুযোগটা আমাকে দিলেন। আমাদের ত্রিপুরাতে এখন অব্দি আপনারা শুনে খুব খুশি হবেন যে ত্রিপুরাতে আমাদের পার ক্যাপিটা ইনকাম 2023-24 এখন 1,98,379 হয়েছে এবং এটা কিন্তু আগে ছিল 1 লক্ষের নিচে। সেই জায়গায় আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমরা সেভাবে ডেভেলপ করেছি। CAGR অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে বলে 12.93% ত্রিপুরাতে হয়েছে। আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি, সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে, কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে NCBR এর যে এখন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে 3য় স্থানে আছে। আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসছে। মানুষ আসছে ত্রিপুরাতে এখন শান্তির জায়গা যেটাকে বলে, সেইভাবে আমরা কাজ করছি। GSDPর কথা যদি বলি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট 2013-14তে 25.59 করোড় ছিল, 2023-24-এ 82.82 করোড় হয়েছে। প্রধানমন্ত্রীজি বলছেন সেলফ রিলায়েন্স হওয়া খুব দরকার, সেলফ রিলায়েন্স ছাড়া কিচ্ছু হবে না। SHG গ্রুপ ত্রিপুরাতে মাত্র 2018-র আগে মাত্র ছিল আপনার 4,000 থেকে 4,500। আমাদের এখানে এখন 56,000 আমাদের মহিলা SHG গ্রুপ হয়েছে এবং তাদের প্রায় 4.5 লোক, 4.5 মহিলা তাদের সাথে যুক্ত হয়েছে। রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা, ব্যাংকের থেকে লোন দিচ্ছি। তো একটা আর্থ সামাজিক যে উন্নয়ন যাকে বলে, যেটা একদম অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কথা বলি, ত্রিপুরাতে কিন্তু সেটা আমরা করতে সক্ষম হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব এবং আরো ধন্যবাদ দেব আমি আমাদের যিনি সংকলক রথীন্দ্র বোস মহোদয়কে। আমাকে বারবার বলছেন এখানে আসার জন্য, দিল্লির থেকেও ওনারা অ্যাপ্রোচ করেছেন যে আপনাকে কিন্তু আসতেই হবে। আমার কালকেও একটা প্রোগ্রাম আছে 23শে জানুয়ারি, আপনি জানেন, সকালবেলায় প্রোগ্রাম। আমি এখন গিয়ে লাস্ট ফ্লাইটে আমার যেতে হবে। তো আমি গাঙ্গুলি দাকেও আমি ধন্যবাদ দেব, রথীন্দাকে ধন্যবাদ দেব যে আমাকে আপনারা বলার জন্য। প্রচুর কথা আছে এখানে, বহু কিছু বলার। এখানে নর্থ ইস্টের মধ্যে দেখুন, আগে আমরা কি দেখতাম, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে খালি ওখানে হওয়ার আগে যদি আমরা আগরতলা থেকে ওখানে ধর্মগুলো যেতাম, আমরা যেতে পারতাম না। এখান থেকে যদি আমরা যে কোনো জায়গায় যেতাম এসকর্টের জন্য বসে থাকতো 12 ঘন্টা। এখান থেকে যদি আমরা যে কোনো জায়গায় যেতাম এসকর্টের জন্য বসে থাকতো 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা এরকম লাগতো। আজকে এখানে যদি আগরতলা থেকে ন্যাশনাল হাইওয়ে, এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আছে, যদি আমরা শুধু নর্থের যে যাই 2.5 ঘন্টার মধ্যে আমরা এখন পৌঁছতে পারি, এরকম সুন্দর হয়ে গেছে। আরো 4টা নতুন আমাদের ন্যাশনাল হাইওয়ের জন্য ইন প্রিন্সিপাল সেটাকেও মঞ্জুরি দিয়েছে এবং আশা করি ত্রিপুরার মানুষ, কমিউনিকেশন যদি না থাকে, প্রপার কমিউনিকেশন যদি না হয়, শান্তি শৃঙ্খলা যদি প্রপার না হয় এবং ওখানে আপনার যারা ইনভেস্ট করতে আসবে, ইনভেস্টিং যারা ইনভেস্ট করতে আসছে তাদের যদি পলিসি আমরা না করি তাহলে মানুষ আসবে না। বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন পলিসি করেছি, ইনসেন্টিভ দিচ্ছি। তো মানুষ একটা, আমি বারবার বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ওয়েস্ট বেঙ্গল কোনোদিন যেটা বললো যে এক ওয়েস্ট বেঙ্গল, শ্রেষ্ঠ ওয়েস্ট বেঙ্গল যেদিন হবে, এখন তো নেই, আগামী দিন যদি হয় তাহলে সারা ভারতবর্ষে আমাদের টার্গেট আছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, তবেই সম্ভব হবে। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে এই টেররিস্টের কথা আমি যখন বলছি, এখানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহোদয় এখানে আছেন, কি অবস্থা ছিল তখন। আর আজকে এখানে প্রায় 13টার মতো অ্যাকর্ড হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি কমির সাহায্যের কারণে। আমি নিজেও ছিলাম 2-3টের অ্যাকর্ডের মধ্যে। এবং ত্রিপুরাতে লাস্ট যে NLFT এবং ATTF এর সাথে আমাদের যে অ্যাকর্ড হয়েছে, তাতে করে আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এখন আমরা এটা দাবি করতে পারি এবং মানুষ শান্তিতে আছে এখানে। অনেক সময় চেষ্টা করে এদিক সেদিক করে দাঙ্গা লাগাবার ইত্যাদি। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 3টা জায়গায় এরকম ঘটনা ঘটেছিল। আমি সাথে সাথে 3 দিনের মধ্যে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি, নিজে আমি সেখানে গেছি 3-4 জায়গায়। 3-3টে জায়গার মধ্যে আমি ইমিডিয়েটলি, এটাকে আমি লম্বা করতে দেইনি,
পুলিশ পাঠিয়েছি, নিজে গেছি, কি কি প্রবলেম সেই করে করে ইচ্ছে থাকলে অনেক সময় আগের মানে এই যে উনি যে সংকলন করেছেন প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো, এর মধ্যে দেখবেন কিছু জিনিস আছে যে আগের যে সরকার রাজনীতি বলতে আমরা যেটা বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে রাজনীতির ভাষা কিন্তু পাল্টিয়ে দিয়েছে। যে ভাষা নেই আর আগের মতো আমরা যেরকম রাজনীতিবিদ সম্পর্কে আমরা জানতাম সেরকম এখন নেই, সেটা উনি পাল্টিয়ে দিয়েছেন। এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারি যে ত্রিপুরার যে এখন উন্নয়ন একদম মানে আমি এখানে এসছি ঠিকই, কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসছি। আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট, আমি নিজে বাঙালি, নিজেকে নিজে মানে একদম আপনই মানে আপন ফিল করি আমি। কিন্তু বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার, একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে এবং আমাদের এখানকারও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে, তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে। সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার রিস্টোর করা। আমি আর বেশি কিছু বলছি না। আজকে এই যে বইটা নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচিত যে বই 368 পাতার, আমি বলবো যে এই বইটি আগামী দিনের প্রজন্মের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে। এবং আমি যেটা বললাম আমরা কিন্তু সেটা নিয়ে সব মানুষের কাছে আমাদের পৌঁছানো দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে বিজ্ঞান প্রযুক্তি, শিল্প, ডিজিটালাইজেশন, প্রতিরক্ষা, বিদেশ নীতি থেকে শুরু করে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সবকিছু কিন্তু উনি এই যে উনার ভাষণের মধ্যে সেগুলো উনি বক্তব্য রেখেছেন, বক্তৃতার মাধ্যমে আমাদের একটা অ্যাড্রেস করেছেন সাধারণ মানুষের জন্য, সেটা বলেছেন। এই বইটির যিনি সংকলক রতীন্দ্র দা, উনি কিন্তু প্রাক কথনে বলেছেন মোদিজির বক্তৃতাগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং তা আমাদের দেশের ভবিষ্যতের পথ নির্দেশক। মানে সত্যি আমার খুব ভালো লাগে যে উনি সেটা ফিল করেছেন। এবং আজকে ভারতকে যেভাবে একটা জায়গায় আমরা G20 সময় আমরা দেখেছি, বড় বড় শক্তিধর নেতা, বড় বড় কান্ট্রি তারা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখে মিস্টার বস করে কেউ পায়ে ধরে নমস্কার করে, সেটাও আমরা দেখেছি। তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা এখন চলে গেছি। আমরা এখন যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সেচ, শিক্ষা, স্বাস্থ্যের সব দিক দিয়ে কিন্তু আমাদের উন্নয়ন হয়েছে। এবং আমি আশা করি যে এই বইটার যে সংকলন হয়েছে বাংলাতে বিশেষ করে আপনারা সবাই পড়বেন, ঘরের ভিতর নিয়ে সেটাকে সাজিয়ে রাখবেন না প্লিজ। আপনারা নিজেরাও পড়বেন, অন্যদেরকেও পড়বেন। আমি যখন জাস্ট আসি তখন আমি বইটা পেয়েছি, এর মধ্যে কিছু পাতাটা আমি উল্টিয়ে নিয়েছি এবং বইয়ের গন্ধের যে পাতা সেটা কিন্তু একটা অন্যরকম। আমরা যদি কম্পিউটার স্ক্রিনে দেখি আর যদি এমনিতে আমরা মোবাইলে দেখি, তার সেই ফিলিংসটা কোনো দিন আসবে না। আমাদের মনে আছে আমি এখানেও 70 দশকের শেষের দিকে এবং 80 দশকের প্রথম দিকে নিয়মিত আমি ন্যাশনাল লাইব্রেরির একজন পাঠক ছিলাম। আমি প্রায়শই আসলাম এখানে, খুব ভালো লাগতো। তার উৎপল দত্ত থেকে আরম্ভ করে বহু লোককে আমি দেখেছি পড়াশোনা করতে ওই সময়। মানে এটা একটা পীঠস্থান বলা যায়। আমি এর জন্য বলবো যে এখানে আমি এর আগের বারও আমি এসেছি এই সেম হলে এবং সেখানেও আমার খুব ভালো লেগেছে। আজকে আপনাদের এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমি আসতে পেরে আমি যে কিছু বলতে পেরেছি, এটা আমার কাছে কিন্তু একটা বাড়তি পাওনা থাকবে। এবং আগামী দিন আরো বেশি আমি ইন্সপায়ার্ড হব কোথাও গিয়ে আপনাদের হয়ে বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে বলার জন্য আমি আগামী দিন মানুষের কাছে বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রফেসর মানিক সাহা স্যারকে। আমরা এই সময় বিলম্ব না করে আমরা উদ্বোধন যে বইয়ের উন্মোচন অনুষ্ঠানটি, তার যে মূল যার জন্য আমরা প্রত্যেকে আজকে মানিক সাহা তার ব্যস্ততম শিডিউল ছেড়ে আজকে আমাদের কলকাতায় আমাদের মধ্যেই সাহিত্যিক যারা চিত্রতারকা বা বিভিন্ন অধ্যাপক, অধ্যাপিকা, চিকিৎসক, লয়ার্স, তাদের প্রত্যেকে বিভিন্ন ডাইমেনশনের মানুষ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এই বইটির জন্যই আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মানিক সাহা মহাশয়। তো আমরা রিমোটের মাধ্যমে এই বইটিকে উদ্বোধন করবেন ডক্টর মানিক সাহা মহাশয় সহ শ্রী পূর্ণদাস বাউল মহাশয়, ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, প্রীতিকণা গোস্বামীদি, আর লেখক রতীন্দা এবং অবশ্যই পাবলিশার সুমন দাকে আমি আগ্রহ করব মঞ্চে আসার জন্য। সুমন দা।